নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি চারিং ক্রস নার্সিং হোমে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ডক্টর প্রিয়াঙ্কা সানিগ্রাহীকে। প্রথমে ম্যাডামকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আসার জন্য অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নমস্কার, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি উইথ ইউ। মহিলাদের ঋতুস্রাবজনিত নানা ধরনের সমস্যা থেকে থাকে, তারই মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে প্রচণ্ড পেটে ব্যথা এবং অতিরিক্ত পরিমাণে রক্তস্রাব। এই সমস্যাতে অনেক মহিলা কম বেশি ভুগে থাকেন। হয়তো প্রাথমিকভাবে সেই সমস্যাটাকে খুব একটা অনেক মহিলা গুরুত্ব দেন না, কিন্তু ধীরে ধীরে যখন সেটা ক্রমশ বাড়তে থাকে সেটা অনেকটা বড় আকার ধারণ করে এবং চিন্তার কারণ হয়ে যায়। তাহলে এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে কি করে আমরা বেরিয়ে আসব বা কিভাবে আমরা প্রতিকার করতে পারি বা এর কারণ কি, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব। মহিলাদের ক্ষেত্রে অনেক সময় পেটে ব্যথা, অতিরিক্ত পেটে ব্যথা, কিন্তু দেখা যায় যে সেটা অনেক মারাত্মক আকার ধারণ করছে এবং তার সাথে হেভি ব্লিডিং। প্রথমে জানবো যে এই সমস্যাটা হয় কেন। বিয়ন্ড দি এজ অফ 40 ইউজুয়ালি আমরা পেরিমেনোপজাল এজ গ্রুপে ঢুকে যাচ্ছি। তো সেই সময় কিছু হরমোনাল ডিসব্যালেন্স হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। তো অনেক মায়েরাই মনে করেন যে আমার তো এখন মাসিক উঠে যাচ্ছে বা উঠে যাওয়ার সময় আসছে, সেই কারণে বুঝি আমার বেশি ব্লিডিং হচ্ছে বা ইররেগুলার হচ্ছে। তো অনেকেই এই জিনিসটাকে হেলায় নেন, কিন্তু যখন 3-4 মাস 5 মাস বা এমনও হচ্ছে যে কিছুতেই ওষুধ না খেলে ব্লিডিং বন্ধ হচ্ছে না, তখন মানুষরা আসেন আমাদের কাছে ফর কনসালটেশন। ইউজুয়ালি এই ধরনের ব্লিডিং দেখা যায় 2-3টে কারণ আছে। ইউট্রাসে টিউমার থাকতে পারে, যাকে ফাইব্রয়েড বলি, বা এন্টায়ার ইউট্রাস বিকামস টিউমারাস, যেটাকে আমরা অ্যাডিনোমায়োসিস বলি, বা ইউট্রাসের মধ্যে কোনো ধরনের পলিপ থাকলে এই ধরনের সমস্যা থেকে থাকে। সো মোস্টলি এই ধরনের সমস্যা থাকে, বা অনেক সময় হরমোনাল ডিস্টারবেন্সও থাকে। মায়েদের হয়তো থাইরয়েড, সুগার এগুলো ডেভেলপ করেছে, ওনারা জানেনই না। আনকন্ট্রোলড হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম, আনকন্ট্রোল ডায়াবেটিস, এইগুলোও একটা ইম্পর্টেন্ট কারণ ফর হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। সো পেশেন্ট যখন প্রথম আমাদের কাছে আসেন, আমরা প্রথমে কিছু পেশেন্টের ডিটেলড আমরা হিস্ট্রি নিই, যে পেশেন্টের আগে এই ধরনের কোনো সমস্যা ছিল কিনা, বা পিরিয়ড কোনো ইরেগুলারিটি ছিল কিনা, তাদের বাচ্চা কজন, মোড অফ ডেলিভারি, কীভাবে ডেলিভারি হয়েছিল, কোনো কোএক্সিস্টিং কোনো রোগ অসুখ কিছু আছে যার জন্য আমরা রেগুলার মেডিকেশন খাই। সেইভাবে দেখে অ্যাসেস করে আমরা কিছু বেসিক ব্লাড টেস্ট প্রথমে করি টু ফাইন্ড আউট কোনো হরমোনাল ডিস্টারবেন্স হচ্ছে কি না, আর একটা সিম্পল লোয়ার অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড করি। এতে যা পাই সেই অনুযায়ী আমরা ফার্দার ট্রিটমেন্ট করি। ফার্স্ট অফ অল আমরা মেডিকেল ট্রিটমেন্ট উপরে নজর দিই। ধরুন আমার একটা পেশেন্ট আমার কাছে এলো, আমি পেশেন্টের ইউএসজি করে পেলাম কিছু নেই, শুধু হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম পেলাম, সুগার লেভেলস বর্ডার লাইন পেলাম। তো আমি জাস্ট মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে এগুলো কারেক্ট করতেই মোটামুটি পেশেন্টের পিরিয়ডসের যে প্রবলেমটা বা হেভি ফ্লো এগুলো চলে গেল। যদি ধরুন এগুলো সব কিছু নর্মাল এলো, আমার ইউএসজিতে এলো যে পেশেন্টের একটা ফাইব্রয়েড আছে, ধরুন 2 সেন্টিমিটার সাইজ বা 3 সেন্টিমিটার সাইজ। 2 to 3 সেন্টিমিটার সাইজ মানে যে এক্ষুনি অপারেশন করে দিতে হবে, টিউমার মানে খারাপ বা ক্যান্সার, তা কিন্তু নয়। টিউমারের লোকেশন অনুযায়ী ইট ইজ আ কজ অফ ব্লিডিং। যদি টিউমারটা জরায়ুর ভেতর দিকে বেশি থাকে, তখন চান্সেস অফ দ্যাট 2 সেন্টিমিটার কজিং আ ব্লিডিং ইজ মোর। কিন্তু সেই 2 সেন্টিমিটার যদি বাইরের দিকে থাকে, সেরকম ব্লিডিংয়ের কোনো সমস্যা ওটা করে না। তো আমরা সেই অনুযায়ী ওটা ইন্ডিভিজুয়ালাইজ করি যে কাকে কীভাবে ট্রিট করব। ফাইব্রয়েড থাকলে তার জন্য অনেক ওষুধপত্র আছে, আমরা অ্যাটলিস্ট মিনিমাম 6 months 1 year আমরা ওষুধ দিয়ে পেশেন্টকে ট্রাই করে দেখব তার পিরিয়ড কতটা কি সলভ হচ্ছে, কতটা পেন ফ্লো কতটা ম্যানেজ করা যাচ্ছে। তারপরে যদি দরকার হয় বা ইভেনচুয়ালি যদি দেখা যাচ্ছে যে টিউমারের সাইজ খুব সাইজে তাড়াতাড়ি বাড়ছে বা ওষুধে পেশেন্ট সিগনিফিক্যান্ট কোনো রিলিফ পাচ্ছেন না, দেন উই গো ফর অপারেটিভ ম্যানেজমেন্ট। কী ধরনের অপারেশন এক্ষেত্রে জরুরি হয়? ডিপেন্ড করে যে পেশেন্টের প্রবলেম বা প্যাথোলজিটা কী। যদি পেশেন্ট খুব ইয়াং এজের হয়, লাইক বিটুইন 40 to 45, এক্ষেত্রে যদি পেশেন্টের ফাইব্রয়েড থাকে বা অ্যাডিনোমাইসিস থাকে, যেটা মেডিকেল ম্যানেজমেন্টে কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে আমরা হিস্টেরেক্টমি করি উইথ প্রিজার্ভেশন অফ বাইল্যাটারাল ওভারিজ। ওভারি ইজ দ্য মেন সোর্স অফ হরমোন প্রোডাকশন। তো সেক্ষেত্রে আমরা ওভারিজ রেখে আসি, বিকজ কম এজে হিস্টেরেক্টমি করলে পেশেন্টের সেক্সুয়াল ফাংশন হ্যাম্পার্ড হয়, পোস্টমেনোপজাল সিমটমস পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার করে। তো সেই কারণে ওভারি যেগুলো আমাদের হরমোন প্রোডাকশনের স্টোর হাউস, সেগুলো আমরা রেখে আসি, যদি প্রোভাইডেড ওভারিজ আর হেলদি। প্রোভাইডেড
ইফ ডিউরিং ওটি যদি আমরা দেখি তাহলে যে না ওভারিতেও সিস্ট আছে, লুকস সাসপিশিয়াস অর লুকস আনহেলদি, দেন উই রিমুভ ইট। আদারওয়াইজ আমরা শুধু হিস্ট্রেক্টমি করি, ইউট্রাস এবং সার্ভিক্স বাদ দিই, দুই সাইডের ওভারি এবং টিউব বাদ দিই, দুই সাইডের ওভারিগুলো আমরা রেখে আসি। আফটার দি এজ অফ 45 ইউজুয়ালি আমরা ওভারিজ আর খুব একটা রাখি না, কারণ ওভারিজ এই সময় ইউজুয়ালি ডিক্লাইনিং ইন ফাংশন, হরমোন প্রোডাকশনও অনেকটাই কমে গিয়ে থাকে, রেখে দিয়ে আসা যে পেশেন্টের খুব একটা বিশেষ লাভ হয় তা হয় না। তো সেক্ষেত্রে আমরা তখন এন্টায়ার ইউট্রাস, সার্ভিক্স, বোথ সাইডের টিউবস অ্যান্ড ওভারিজ পুরোটাই বাদ দিই। আচ্ছা, তো এক্ষেত্রে আমি আরেকটু বিস্তারিতভাবে আপনার কাছে যাব যে এই যে হিস্টেরেক্টমি করা হয়, তো এটার কি ডিফারেন্ট টাইপস আছে? টাইপস বলতে দু তিনভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে রুট, কীভাবে করলাম, পেট কেটে করা যায় যেটা আমরা টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি করি, বা ল্যাপ্রোস্কোপিভাবে করা যায় যেটা আমরা টোটাল ল্যাপ্রোস্কোপিক হিস্টেরেক্টমি বলি বা টিএলএইচ বলি। বিনাইন কন্ডিশন মানে নন ক্যান্সারাস কন্ডিশনে ইউজুয়ালি মানে টোটাল ইউট্রাস, টিউব, ওভারি বাদ দিলেই অ্যান্ড সার্ভিক্স বাদ দিলেই যথেষ্ট। কিন্তু সাসপেক্টেড ক্যান্সার কেসেস, স্পেশালি সার্ভাইকাল ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এক্ষেত্রে তখন র্যাডিক্যাল হিস্টেরেক্টমি করতে হয়। আফটার 40 মহিলাদের এই ধরনের সমস্যা যেহেতু বাড়ে, তার জন্য এই বয়সে এই ধরনের সমস্যার গুরুত্বটা বেশি হয়, কিন্তু বিফোর 40 এই ধরনের সমস্যা কি আসতে পারে কোনোভাবে? ইয়েস, বিফোর 40ও এই ধরনের সমস্যা আসতে পারে, বাট দেন হিস্টেরেক্টমি উইল বি দ্য লাস্ট অপশন। যদি আমাদের অপারেটিভ লাগে, উই ডু ফার্টিলিটি প্রিজার্ভিং অপারেশনস। যেমন যদি পেশেন্টের মায়োমা বা ফাইব্রয়েড হলো, আমরা শুধু ফাইব্রয়েডটা বাদ দেবো, হিস্টেরেক্টমি করবো না, রিমেইনিং ইউট্রাস রিমেইনস। হ্যাঁ, এটা ঠিক যে মায়োমা হলে পরবর্তীকালে অ্যারাউন্ড 40%, 35-40% কেসে মায়োমা কামস ব্যাক, মানে আবারও হতে পারে। বাট দ্যাট ডাজ নট মিন যে একটা 35 বছরের মহিলাকে যেহেতু তার পরবর্তীকালে ফেরত আসলেও আসতে পারে, তার জন্য আমি আজকে 35-এ দাঁড়িয়ে তার ইউট্রাস বাতিয়ে দেবো। ঠিক আছে, উই ডোন্ট ডু দ্যাট, বিকজ ইউট্রাস বাদ দেওয়ার একটা বড় সোশ্যাল ইমপ্লিকেশন আছে, ফ্যামিলিয়াল ইমপ্লিকেশন আছে, হেলথ ইমপ্লিকেশন আছে। ইউট্রাস বাদ হয়ে যাওয়ার পরে sexual life to some extent does get affected. Like 35 is like beginning of your reproductive, mid stage of your reproductive period. So সেইখান থেকে পেশেন্ট যদি মেনোপজ হয়ে যায়, তো ন্যাচারালি তার সেক্সুয়াল লাইফ হ্যাম্পার্ড হয়, সেখানে অনেক সময় পারিবারিক মানে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে অনেক এফেক্ট পড়ে। পোস্ট মেনোপজে অনেক ধরনের পোস্ট মেনোপজাল সিমটমস আসে, যেমন হট ফ্ল্যাশেস, হ্যাঁ, হঠাৎ করে কান মাথা গরম হয়ে যাওয়া, কান দিয়ে গরম ধোঁয়া বেরোনোর মতো একটা সেন্সেশন হওয়া, মুড ডিসঅর্ডার হওয়া, ছোট ছোট ব্যাপারে রেগে যাওয়া, বা অ্যাংজাইটি প্রোন হয়ে যাওয়া, সাডেন প্যালপিটেশন ডেভেলপ করা, বোন উইকনেস, হাঁটু ব্যথা, কোমর ব্যথা। ঠিক আছে, এই সব সমস্যাগুলো কিন্তু থাকে, দিস কামস ন্যাচারালি, ন্যাচারাল মেনোপজ হলেও এগুলো আসে। আর ওটি ইনডিউস মানে আমরা আর্টিফিশিয়ালি আমরা যে ওটি ইনডিউস মেনোপজ করছি তাতেও এগুলো আসে। সো কিন্তু যখন ন্যাচারাল মেনোপজ হয়, ইট ইজ আ গ্র্যাজুয়াল প্রসেস, হঠাৎ করে একদিন নয়। আর যখন অ্যাকিউটলি আমরা করছি ওটি, তো সাডেনলি দ্য বডি ইজ বিং ডিভয়েড অফ অল দি হরমোনস না। তো দিস প্রবলেমস অলসো এফেক্ট দ্য ডে টু ডে কোয়ালিটি অফ লাইফ, যেটা শুনে হয়তো আমাদের অনেকেরই মনে হবে এটা এমন কী ব্যাপার, বাট ইট ইজ আ লট। যাদের অসুবিধা হচ্ছে তারা বুঝতে পারছেন যে হাউ ইট ইজ এফেক্টিং দ্য ডে টু ডে লাইফ। আপনি কোথাও একটা যাবেন, হঠাৎ করে আপনার যদি প্যালপিটেশন ফিল হয়, বা আপনি যদি দাঁড়িয়ে আছেন, কেউ ঘামছে না, আপনি দরদর করে ঘামছেন, সবাই দেখছে আপনাকে, ঠিক আছে, আপনি এসিতে বসে আছেন তাও আপনি ঘামছেন, কোনো কাজে ইচ্ছে হচ্ছে না, সবসময় একটা অ্যাংজাইটি লাগছে, কোনো জিনিস ভালো লাগছে না, দিস ইজ অলসো, মনে হবে যে এগুলো কোনো সাইকিয়াট্রিক প্রবলেম। নো, দিজ আর নট সাইকিয়াট্রিক প্রবলেম, দিজ আর postmenopausal symptoms which is quite common, which goes away with like 1.5 years, 1 to 1.5 years এগুলো শরীর আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নেয়। অপারেশন আমরা দুভাবে করি, ওপেন মানে পেট কেটে সিজারের মতন, যেরকম মায়েরা জিজ্ঞেস করেন সিজারের মতন কাটবেন না, হ্যাঁ, পেট কেটে অপারেশন হয়, বা ল্যাপ্রোস্কোপি বা মাইক্রো যেটা আজকালকার লোকে সবাই বলে মাইক্রো। ওপেন ওটি যেটা প্রোজ অ্যান্ড কনস আমি বলি, যদি খুব বড় সাইজের ইউট্রাস হয়, ধরুন এত বড়, মোটামুটি 20 সেন্টিমিটার 25 সেন্টিমিটার সাইজের ইউট্রাস হয়ে গেছে, এত বড় টিউমার, সেক্ষেত্রে ল্যাপ্রোস্কোপি করা পসিবল নয় বলবো না, খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। কেননা আপনি ইউট্রাসটা কেটে নিলেও সেটাকে বার করতে ডিফিকাল্ট, কেননা আপনি বার করবেন কোথা দিয়ে, অত বড় একটা সাইজ জিনিস। কেননা ল্যাপ্রোস্কোপিতে সব আমরা যেটা করে থাকি যে আম্বিলিকাসের কাছে বা আম্বিলিকাসের একটু উপরে একটা 1 সেন্টিমিটারের হোল, আর পেটের নিচের দিকে একদিকে দুটো, একদিকে একটা 0.5 সেন্টিমিটারের হোল। তো এত বড় স্পেসিমেন তো বা এত বড় ইউট্রাস তো ওদিক দিয়ে বেরোবে না। সো খুব বড় সাইজের ইউট্রাস হলে আমরা সেক্ষেত্রে
ল্যাপ্রোস্কোপির জায়গায় ওপেন প্রেফার করি। আদারওয়াইজ আজকালকার দিনে ইট ইজ বেটার দ্যাট উই গো ফর ল্যাপ্রোস্কোপি বিকজ পেশেন্ট কমফর্ট, পেশেন্ট পেন রিলিফ, কামিং ব্যাক টু নর্মাল লাইফ, মানে পেশেন্টের মরবিডিটি অনেকটা কম। ঠিক আছে, কেননা এটা মিনিমাল অ্যাক্সেস, কম কাটাছেঁড়া, ব্যথা যন্ত্রণা কম, উইদিন 7 days পেশেন্ট ইজ ব্যাক টু নর্মাল লাইফ। কিন্তু যে ক্ষেত্রে ওপেন করতে হবে সেক্ষেত্রে ওপেন করতে হবে। এবার ওপেন সার্জারিজের কিছু প্রোজ আছে। প্রোজ হচ্ছে যেমন বড় ইউট্রাস হলে আমাদের করতে হবে, বা প্রচণ্ড বেশি অ্যাডহেশন, খুব বেশি চিটে আছে বিকজ অফ এন্ডোমেট্রিওসিস, বিকজ অফ প্রায়ার সার্জারিজ, যে ল্যাপ্রোস্কোপিতে সেই অ্যাডহেশন ছাড়ানো যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ওপেন করতে পারি। যদিও ল্যাপ্রোস্কোপিতে এভরি পসিবল অ্যাডহেশন ইজ ম্যানেজেবল, বাট প্রোভাইডেড কোনো কারণে আপনার যদি অ্যাসেসমেন্ট হচ্ছে যে না অসুবিধা হচ্ছে, ওপেন করা যাবে। যে কোনো ওটি, ইভেন ইফ ল্যাপ্রোস্কোপি ফেলস, ওপেন ইজ অলওয়েজ দি অল্টারনেটিভ। ওপেন করলে যেটা হয়, একটু পেশেন্টের ব্যথা যন্ত্রণা বেশি থাকে, একটা বড় কাট থাকে, যে কারণে পেশেন্টের সুস্থ হতে একটু সময় লাগে, মেবি ফর 2 weeks to 3 weeks সময় লাগে। হার্নিয়া ডেভেলপ করবার একটা চান্সেস থাকে, যে কারণে ওবিজ পেশেন্টদেরকে আমরা পোস্ট ওটি অ্যাবডোমিনাল বেল্ট পরবার জন্য অ্যাডভাইস রাখি। আর হেভি কাজকর্ম করতে একটু সময় লাগবে সেই পেশেন্টের, ব্যথা যন্ত্রণা থেকে ছেড়ে বেরোতে একটু সময় লাগবে, ভারী জিনিস তোলা, মেঝেতে বসা, এই জিনিসগুলো পেশেন্টকে প্রায় 1 থেকে 2 মাস বন্ধ রাখতে হয়। ভাইস ভার্সা ল্যাপ্রোস্কোপি করলে পেশেন্ট আমাদের কাছে উইদিন 48 hours বাড়ি চলে যায়। যেদিন পেশেন্ট বাড়ি যায়, পেশেন্ট মোটামুটি হেঁটেই বাড়ি যায়। দের ইজ নো নিড অফ এনি হুইল চেয়ার, নো নিড অফ এনি অ্যাম্বুলেন্স টু টেক দ্য পেশেন্ট ব্যাক হোম। বাড়ি গিয়েও সে সিঁড়ি চড়ে উপরে নিজের বাড়ির 2তলা বা 3তলায় উঠতে পারবে, অতটাই পেন ফ্রি থাকে। রেস্ট্রিকশন বলতে, পোস্ট ওটি পেশেন্টের কনস্টিপেশন হয়, সেটা খুব স্বাভাবিক, যে কোনো ওটির পরে পেশেন্টের কনস্টিপেশন হয়, সেই জন্য আমরা স্টুল সফটনার দিয়ে রাখি। হ্যাঁ, ওইটা মানে স্টুল সফটনার যেন পেশেন্ট রেগুলার খায়, কেননা বেশি চাপ দিলে অনেক সময় ব্লিডিংয়ের একটা চান্স থাকে। সেকেন্ড অফ অল ইজ, বাড়িতে গিয়ে সে নর্মাল বাড়ির যে লাইট কাজকর্ম, যেমন রান্না করা, সবজি কাটা, বিছনা মাদুর তোলা, যেগুলো মায়েরা ইউজুয়ালি করে থাকেন, সেই সবগুলো সে ওটির পরের দিন থেকেই বাড়ি গিয়ে করতে পারে। তার জন্য তাকে কোনো বেড রেস্ট, শুয়ে থাকা, এসবের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, দুটো জিনিস, ভারী জিনিস তোলা আর মেঝেতে বাবু হয়ে বসা, এই দুটো জিনিস আমরা 1 মাসের জন্য বারণ রাখি। আর সহবাস করবেন না, মোটামুটি সহবাস আবার ফেরত আসবে 3 মাসের পরে, কেন ভাজাইনাতে স্টিচেস থাকে, সেই স্টিচেসগুলো শুকোতে একটু সময় লাগে। সো অ্যাটলিস্ট যদি আমরা আবার মানে কেউ ইন্টারেস্টেড থাকে সহবাসে, সেক্ষেত্রে আমরা বলে দিই অ্যাটলিস্ট 3 মাস পর আপনি আবার নর্মাল সহবাসের মধ্যে যাবেন, তার আগে নয়। লাস্ট যেটা জানার, যে হিস্টেক্টমি যদি কেউ না করে বা এই ধরনের অপারেশনকে যদি ভয়ে কেউ নেগলেক্ট করে, সঠিক চিকিৎসা না করে, তাহলে এই ধরনের প্রবলেমটা কতটা মারাত্মক হতে পারে? দেখুন, হিস্টেক্টমি না করলে যে পেশেন্টের ক্যান্সার হয়ে যাবে সেটা নয়, ঠিক আছে, কিন্তু সে পেশেন্টকে ফলো আপে থাকতে হবে। এবং ক্যান্সার হওয়া বা না হওয়া, বা অপারেশনের জন্য ক্যান্সার হয়ে গেল বা অপারেশন না করানোর জন্য ক্যান্সার হয়ে গেল, এ ব্যাপার নয়। আপনাকে সিমটম বুঝতে হবে পেশেন্টের, যেমন পেশেন্টের হেভি ব্লিডিংটা যেটা হচ্ছে সেটা কি কারণে হচ্ছে। ফাইব্রয়েড কনভার্টিং ইনটু আ ক্যান্সার হতে পারে, হয় না নয়, কিন্তু দ্য পার্সেন্টেজ অফ ইট ইজ 0.1% to 0.3%, এত কম, ঠিক আছে, কিন্তু হয় না বলবো না, আমরাও পেয়েছি। বায়োপসি রিপোর্ট করে তখন জানলাম যে পেশেন্টের ওই ফাইব্রয়েডটা ফাইব্রোসার্কোমা ছিল। হ্যাঁ, এমনি ইউএসজিতে সেই ফাইন্ডিংস বোঝা সম্ভব না, ওট ইজ অনলি আফটার ওটি বায়োপসি করলে আমরা বুঝতে পারি, ঠিক আছে। তবে পেশেন্টের আমি যেটা বলবো যে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এক্সপিরিয়েন্সড হ্যান্ডসে আপনি যদি হিস্টেক্টমি করান, ওপেন বা ল্যাপ্রোস্কোপি, হুইচএভার পেশেন্টের যেটা দরকার, ভয় পাওয়ার বা লাইফ থ্রেটনিং কিছু হওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ওটি যদি পেশেন্ট সেরকম কমপ্লিকেটেড কেস হয়, যেমন পেশেন্টের আগে 2-3টে মানে সার্জারিজ আছে, সিজার আছে, বা পেশেন্টের এন্ডোমেট্রিওসিস আছে, এন্ডোমেট্রিওসিস থাকলে গাট মানে আমাদের খাদ্যনালী পুরো জরায়ুর সাথে চিটে থাকে, সার্জারিজ আগে থাকার জন্য অনেক সময় পেচ্ছাপের থলি পুরো ইউট্রাসের সাথে চিটে থাকে, সেইগুলোকে ডিসেক্ট করতে হয়, মানে সেগুলোকে ছাড়িয়ে আমাদেরকে ইউট্রাসটা বার করতে হয়। এই ডিসেকশনের প্রসেসটাও অনেক সময় খুব ডিফিকাল্ট হয়, সে কারণে পেশেন্টের একটা গাট ইঞ্জুরি মানে খাদ্যনালী ইঞ্জুরি, এইসবের একটা চান্স থাকে, বাট দ্যাট কেসেস আর রেয়ার।
সেটা ওপেনও হতে পারে, সেটা ল্যাপ্রোস্কোপি বলে না, সেটা ওপেনও হতে পারে। সো দ্যাট উই ক্যান ইন্ডিভিজুয়ালাইজ। আর সেটা তো পেশেন্ট বুঝছেন না, সেই ডিফিকাল্টি তো ডক্টর বুঝছেন। সেই পেশেন্ট তো আর এইসব নিয়ে তো আর পেশেন্টের চিন্তা করে লাভ নেই। আর এটা যদি উনি যদি ভাবেন যে আমি অপারেশন করাবো না তাহলে আমার সব কিছু ঠিক থাকবে, কিন্তু তার ভেতরে যেটা চিটে বা অ্যাডিশন হয়ে আছে সেটা তো অ্যাডিশনই থাকবে, সেটা তো নিজে নিজে ছেড়ে যাবে না। অনলি ইফ উই ডু সামথিং অ্যাবাউট ইট, তাহলেও একটা চান্স আছে যে ওটা হয়তো আমরা ছাড়িয়ে দিতে পারি। বাট আদারওয়াইজ অ্যাডিশন আছে বা আমার আগে 5টা ওটি আছে বলে আমি ভয় পেয়ে আমি করালাম না, তাতে তো আমার প্রবলেমের সলিউশন হলো না। ইফ ইউ নিড ইট ইউ মাস্ট ডু ইট, ইফ ইউ ডোন্ট নিড ইট ডক্টর হিমসেলফ অর হারসেলফ উইল টেল ইউ দ্যাট ইউ ডোন্ট নিড ইট। আরেকটা যেটা প্রশ্ন, যে প্রতিকারের প্রসঙ্গে বলি, যে এখন তো ক্যান্সারের অনেক ক্ষেত্রে ভ্যাকসিন আছে, তো সার্ভিক্যাল ক্যান্সার প্রোটেক্ট করার জন্য ভ্যাকসিন রয়েছে। সেই অবস্থা দাঁড়িয়ে এই হিস্টেক্টমি যাতে না করতে হয়, মানে অপারেশন যদি না করতে হয়, বা এই ধরনের পেটে তলপেটে অসহ্য ব্যথা বা হেভি ব্লিডিংকে মতো প্রবলেমকে অ্যাভয়েড করার জন্য বা সেভ করার জন্য নিজেকে, ক্যান্সারের এই ভ্যাকসিন কোনো কাজে আসে কি? ক্যান্সারের ভ্যাকসিন ক্যান্সার প্রিভেন্ট করে, ফাইব্রয়েড প্রিভেন্ট করতে পারবে না, অ্যাডিনোমাইসিস প্রিভেন্ট করতে পারবে না, ওভারিয়ান সিস্ট প্রিভেন্ট করতে পারবে না। দ্যাট ইজ ডিফারেন্ট। সার্ভাইকাল ক্যান্সারের যে ভ্যাকসিনটা আসে সেটা অনলি সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনে আসে। আর সার্ভাইকাল ক্যান্সার যদি কোনো মানুষের হয়ে থাকে তার সিমটমও ব্লিডিং আসে, কিন্তু হেভি ব্লিডিং নয়, কন্ট্যাক্ট ব্লিডিং বা ইররেগুলার ব্লিডিং। মানে ঠিক আছে, সেই সব ক্ষেত্রে পেশেন্ট খুব একটা হেভি ব্লিডিংয়ের জন্য আসেন না। তার হচ্ছে কি, এই 2 দিন বন্ধ আছে আবার ব্লিডিং হচ্ছে, এই 2 দিন বন্ধ হচ্ছে আবার ব্লিডিং হচ্ছে, বা সহবাস করতে গেলেই ব্লিডিং হচ্ছে। এই ধরনের যে সমস্যাগুলো আছে এইগুলো আর সিমটমস অফ সার্ভাইকাল ক্যান্সার। সো সার্ভাইকাল ক্যান্সার ইজ আ ডিফারেন্ট এন্টিটি। সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন অতি অবশ্যই সবাইকার নেওয়া উচিত, বিকজ অফ দ্য মানে প্রিভ্যালেন্স। সার্ভাইকাল ক্যান্সার ইজ দ্য লিডিং কজ, লাইক নাম্বার 1 কজ অফ ফিমেল ক্যান্সার্স। সো ডেফিনেটলি সবাইকার সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন নেওয়া উচিত, বাট সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন ডাজ নট প্রোটেক্ট ইউ অ্যাগেনস্ট ফাইব্রয়েড, অ্যাডিনোমাইসিস অর ওভারিয়ান সিস্ট। অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে অনেক তথ্য পেলাম, এবং যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট বা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই ধরনের তলপেটে প্রচণ্ড ব্যথা এবং অত্যন্ত রক্তস্রাব, এই ধরনের সমস্যা হয়তো কম বেশি হয়ে থাকে, কিন্তু শুধুমাত্র মেনোপজের দোহাই দিয়ে বা আমার এই মাসে একটু বেশি হচ্ছে পরের মাসে কম হবে, এইভাবে কিন্তু ইগনোর কখনোই করা উচিত না। আপনার অস্বস্তি অনুভব হলে তাহলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি। আমরা আজকে ম্যাডামের কাছ থেকে সেরকমই একটা তথ্য পেলাম। তো আপনারা এই অনুষ্ঠান দেখছেন যারা, তাদেরকে একটা কথাই বলবো, নিজেদেরকে সুস্থ রাখুন, নিজেদের খেয়াল রাখুন এবং নিজেদের যত্ন নিন। ম্যাডামকে আরও একবার ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। সকলে ভীষণ ভালো থাকুন। নমস্কার।